আসসালামু আলাইকুম, সকলকেই ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আসলে আলোচনা করব যে সেকেন্ড টাইম মেরিট লিস্ট হচ্ছে যে কবে দিবে, এবং ওয়েটিং কত দূর যাবে, এইগুলো নিয়ে আসলে আজকে আলোচনা করার মূল বিষয় যে সেকেন্ড টাইম যেই মেরিট লিস্টটা আছে এটা কবে দিতে পারে এবং হচ্ছে ওয়েটিং কত দূর যাবে। এটা এই মুহূর্তে আসলে সবারই একটা কনসার্ন বিষয় যে সামনে ঈদ। আমি মনে করেন আজকে আপনার হচ্ছে যে আজকে রাতে যদি মেরিট লিস্ট দেয়, আমি উদাহরণের কথা বলতেছি, এটা দিবে এরকম কোনো গ্যারান্টি নেই। আজকে যদি আপনার রাতে মেরিট লিস্ট দেয়, আগামীকালকে হচ্ছে যে ভর্তি কাগজপত্র জমা দিতে হবে, আপনি আজকে টিকিট পাবেন কোথায়? টিকিট নাই। কারণ হচ্ছে ঈদের যে একটা প্রেশার। সো এই সব কিছু কারণে আসলে পরীক্ষার্থী এবং অভিভাবক সকলেই একটা চিন্তিত অবস্থায় আছেন যে কি হবে। যদি মিডল ইস্ট একান্ত দিয়ে দেয় ঈদের আগে, তাহলে কিন্তু আপনাকে দৌড়াইতে হবে। আচ্ছা, এর আগে একটু দেখে নেই যে আসলে প্রথম মেরিট লিস্টে মেরিটের পর যদি ভর্তি কনফার্ম করছে, এরপরে আসলে সম্ভাব্য একটা আহ, হচ্ছে যে সিট সংখ্যা আমরা পেয়েছি বিভিন্ন প্রশাসন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইট বা ওয়েবসাইট না, প্রশাসনের মাধ্যমে বা ভর্তি কমিটির মাধ্যমে। যেমন হচ্ছে সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে এই দুটো বিশ্ববিদ্যালয়ে, এর চেয়ে বেশি সিট কোথাও ফাঁকা নাই। এই দুইটা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু এখনো আপনার ওইভাবে প্রকাশ করে নাই তারা তাদের সিট সংখ্যা কত ফাঁকা আছে, এবং হচ্ছে আপনার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ যেটা, এই দুইটাতে সিট সংখ্যা অনেক বেশি। তো এই দুইটাতে আসলে আশা করব যে 400 মতো সিট ফাঁকা থাকবে, 400 400 800 বা 750 সিট ফাঁকা থাকবে। ওই দুই বিশ্ববিদ্যালয়, আমার একটা নিজস্ব ধারণা যে 750 সিট ফাঁকা থাকবে ওই দুইটা বিশ্ববিদ্যালয় মিলে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এবং হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এই দুইটা মিলে 750 সিট ফাঁকা থাকবে। আসলে খুবই অল্প সিট ফাঁকা আছে, এটা হচ্ছে একদম বাস্তবতা। এখন কথা হচ্ছে ভাই, ওয়েটিং কেমন টানবে, ওয়েটিং আসলে কত দূর যাবে, এরকম একটা চিন্তা ভাবনা। ওয়েটিংটা কত দূর যায়, এই যে আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইখানে ওয়েটিং আছে 113 জন। 113টা সিট ফাঁকা আছে, ওয়েটিং তো 113টা সিট ফাঁকা আছে। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে যে 8টা সিট ফাঁকা আছে। সিনারিটা এমন দাঁড়াতে পারে যে এই 8টা সিটের জন্য আপনার ওয়েটিং 150 পর্যন্ত গেছে, ওয়েটিং 150 পর্যন্ত গেছে। আর এই 13টা সিটের জন্য 115 পর্যন্ত গেছে, বা 113 পর্যন্ত গেছে, 115 না 113 পর্যন্ত গেছে। এটাও সিনারি হতে পারে, কিছু করার নাই। আমি আপনাদের একটা গল্প বলি এবং আমার লাইফের সাথে হচ্ছে যে এটা সরাসরি সম্পৃক্ত। যখন আমি হচ্ছে আমার 2018 সালে, খুব সম্ভব 2018, হ্যাঁ 2018 সালে যখন আমি হাজিদানাসি পরীক্ষা দিই, এসএসটিইউ, এসএসটিইউ আমি যখন হাজিদানাসি পরীক্ষা দিই, এবং হচ্ছে ডি ইউনিট, খুব সম্ভব ডি ইউনিট তো না, তখন একটা জি ইউনিট ছিল, যখন গুচ্ছ ছিল না হাজিদানাসি তখন। তো আমি শিফট ভিত্তিক ছিল, এবং আমি ছিলাম দ্বিতীয় শিফটে, প্রথম, দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় শিফট। তো প্রথম শিফটে আসলে ওয়েটিং মানে হচ্ছে সিট সংখ্যা ফাঁকা ছিল না বেশি, মাত্র 7 না 8টা ছিল। দ্বিতীয় শিফটে সিট আসার সময় ছিল 24টা, এবং আমার স্পষ্ট মনে আছে, এটা মনে থাকারই কথা, লাইফে আমার সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল এটা। মনে থাকে, এখানে 24টা এবং এখানে ছিল আপনার 22 23টা, না এখানে 22টা, এটাতে 22টা সিট ফাঁকা ছিল, আর এটা ছিল 24টার মতো, এইখানে 24টা মতো সিট ফাঁকা ছিল। আমি রিপোর্ট করতে আসলাম। রিপোর্ট বলতে অনেকে আসলে রিপোর্ট বলতে ভয় পায়, না জানি কি কাজ। রিপোর্ট বলতে হচ্ছে আপনার ওই বিশ্ববিদ্যালয়ে, ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে একটা সাদা কাগজে সিগনেচার দিতে হবে, এতটুকু কাজ, আর কোনো কাজ নাই, এটাই রিপোর্ট। তো আমি রিপোর্ট করতে আসলাম, রিপোর্ট করে এসে ওই জায়গায় আসলে আপনি নিজেও বুঝতে পারবেন আপনি সিট মানে সাবজেক্ট পাবেন কিনা। তো যখন আমি হচ্ছে যে সিগনেচার করি, সিগনেচার করার সময় একটু খেয়াল করলাম যে 1 থেকে আপনার 22 পর্যন্ত সবাই সিগনেচার করছে। 1 থেকে 22, 1 থেকে 22 পর্যন্ত সবাই সিগনেচার করছে। যখন সিনেমাটাকে খুব ভালো করে খেয়াল করছিলাম, এবং 30 নম্বর যে ব্যক্তিটা, কি ভাই আসলে অথবা আপু সিগনেচার করতে আসে নাই, আমি 24-এ সিগনেচার করলাম, এবং আমার পিছনে আরো 4 5 জন সিগনেচার করছে। আর তারপর আমি আসলে ওইখান থেকে চলে গেছি ওই অডিটোরিয়াম থেকে। অডিটোরিয়াম একে তখন হচ্ছে আপনার রিপোর্টটা হইতো, সবকিছু মনে আছে, শীতের সময় খুবই কনকনে শীত। তো এই জায়গায় আসলে আপনার 24তমতে আমি সিগনেচার করলাম। 22 পর্যন্ত যেহেতু হয়ে গেছে, এখানে সিট ফাঁকা আছে 22টা, এবং হচ্ছে যে দুপুর 1-1:30 নাগাদ রেজাল্ট দিয়ে দিল। আমি তখন ক্যাম্পাসে আছি, বাসায় যাইনি তখন, ক্যাম্পাসে আছি। 22 পর্যন্ত রেজাল্ট দিয়ে তারা ভর্তি হয়েছে, আমি জাস্ট দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এর চেয়ে ছোট ট্র্যাজেডি কিছু নয়, আমি সিট পাচ্ছি না এবং তারা ভর্তি হচ্ছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমি এটা খেয়াল করতেছি যে কতজন ভর্তি হচ্ছে, এটা আমি দেখি। সত্যি কথা বলতে তখন তো সব গোনা সম্ভব না যে কোন কে মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে, কে অ্যাকাউন্টিং এ ভর্তি হচ্ছে, কে ফিনান্সে ভর্তি, এটা তো দেখা সম্ভব না ওইভাবে। তো আমি দেখলাম যে কিছুক্ষণ খেয়াল করার পর যে 22 জনে আসলে ভর্তি হয়ে, যারা সিগনেচার করতে আসছে তারা সকলেই ভর্তি হচ্ছে।
এবং আমিও নিজের কাগজ ফাইল নিয়ে গেছি যে ভর্তি হওয়ার জন্য। তো এটা হলো না, এসে বাসায় চলে আসলাম। তারপরও হচ্ছে আমি বড় ভাইদের সাথে যোগাযোগ করলাম বা হচ্ছে আপনার নিজেও ওয়েবসাইট খেয়াল করলাম যে আরেকটা মেরিট লিস্ট দেয় কিনা। দেখেন এই জায়গায় সিলেক্ট, দেখেন এই জায়গায় 24টা সিটের জন্য, এই জায়গায় 24টা সিটের জন্য 59 পর্যন্ত ওয়েটিং গেছিল, 59। এই জায়গায় 24 জন 59-এর বেশি ওয়েটিং গেছিল 2018 সালের দিকে, 59-এর বেশি। আর এখানে 22টার জন্য 22 পর্যন্ত ওয়েটিং। এবং সত্যি কথা হচ্ছে এইখানে আর কোনো মেরিট লিস্ট দেয় নাই, এখানে আরো 2টা মেরিট লিস্ট দিছে তৃতীয়তে, আর এইখানে কোনো মেরিট লিস্ট দেয় নাই। 22 জন ওয়েটিং এ ছিল, 22 জনই ভর্তি হয়ে গেছে, কিছু করার নাই। এই যে এটা, এই যে আমি যে আপনার হচ্ছে নোয়াখালী এবং রবীন্দ্র বিষয়ে তুলনা করলাম, এটা আসলেই ঘটনা ঘটতে পারে যে আপনার এখানে 13 জন, 113 জন, 113 জন আছে, এই জায়গায় ওয়েটিং এর 115 পর্যন্ত, এখানে 8 সিট ফাঁকা আছে, এই 8টা সিট ফাঁকার জন্য ওয়েটিং যাবে 150 পর্যন্ত। এটাই স্বাভাবিক, কিছু হতে পারে, ভর্তি হচ্ছে না ওই ডিপার্টমেন্টে। যেমন গত বছর হাইজার এসে আপনার স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান ডিপার্টমেন্টে প্রথম 3টা মিনিট ভর্তি হওয়ার পর মাত্র 10 জন ভর্তি হয়েছে, প্রথম 3টা মেরিট চলে গেছে, মাত্র 10 জন ভর্তি হয়েছে, এবং পরে গণবিজ্ঞপ্তি দিয়ে আসলে ভর্তি করেছে। তার মানে হচ্ছে গণবিজ্ঞপ্তি মানে পাশ করছে, 39-এ ভর্তি হয়েছে, এরকম ঘটনা ঘটছে। হাই জানা সেই 39-এ ঘটনা, মানে গত বছর। আর সাধারণত ওই ফ্যাকাল্টিতে আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল 50-এর নিচে কারো চান্স হয় না, কিন্তু ওই যে গণবিজ্ঞপ্তি দিয়ে পরিসংখ্যান সিট বেশি ফাঁকা ছিল, সে চান্স হয়ে গেছে। এই ঘটনাটাই এবার ঘটবে না। কেন ঘটবে না? এটা না ঘটার পিছনে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে, অর্থাৎ রমজানের সময় আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। আরেকটু আপনাদের মনে করিয়ে দিই আসলে কেন ওয়েটিংটা টানবে না। এবার ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষা পিছায় আসলো, প্রায় 2 মাস বেশি পিছাইলো, যেটা হচ্ছে আপনার ঈদের আগে হওয়ার কথা সেটা একেবারে চলে আসলো ঈদের পরে, রোজা ঈদের পরে। আসলে এটা যখন এই ঘটনাটা ঘটলো তখন অবস্থাটা কি দাঁড়ালো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এই 4টা বিশ্ববিদ্যালয় মোটামুটি 20 দিনের মধ্যে পরীক্ষা শেষ করলো, তারা যখন চান্স পেয়ে গেল, সরাসরি চান্স পেয়ে গেল, এরা আর পড়ার দরকার নাই, আমার চান্স পাইছি তার মানে আমি পড়ার দরকার নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী চান্স পেলে আমার পড়ার দরকার নাই। যারা এই জায়গায় ওয়েটিং, তাদের প্রিপারেশন কিন্তু মোটামুটি ভালো। যারা আপনার রাজশাহী এবং হচ্ছে চট্টগ্রাম বা আপনার জগন্নাথ, সরি জাহাঙ্গীরনগরে যারা চান্স পাইছে, তাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, এদের এগুলোতে তাদের প্রিপারেশন মোটামুটি ভালো। এখন তারা ওই ভালো অবস্থা থেকে যখন সময় পাইলো আরো 2 মাসের মতো বা 1.5 মাসের মতো সময় পাইলো, 2 মাসের কাছাকাছি সময় পাইলো, প্রিপারেশন আবার নতুন করে নেওয়া শুরু করলো। আর যারা চান্স পাইছে তারা আর পরীক্ষা দিতেই আসে না, বসে নেই, পরীক্ষা দিতে বসে নেই আর। এই এরা, এই যারা আগে ওয়েটিং ছিল, এরা খুব ভালো প্রিপারেশন নিল, খুব ভালো করলো, এরা পরবর্তীতে বাইরে যায় নতুন করে চান্স পেলো। মানে ওই ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে যেরকম প্রিপারেশন ছিল, শূন্য থেকে প্রিপারেশন, এই ঢাকা ভার্সিটি বা 4টা ভার্সিটি ভর্তি পরীক্ষার পরে আবার ওই শূন্য থেকে প্রিপারেশন নিয়ে তারা গুচ্ছের জন্য প্রিপারেশন হয়ে প্রস্তুতি পরীক্ষা দিতে বসলো, এবং তারা চান্স পেয়ে গেল। ঢাকা যারা আগে ভর্তি পরীক্ষা দিছে আসলে খুব সিরিয়াস ছিল না, কয়েকজন পরীক্ষা দিছে, আর বাকিরা পরীক্ষা দিতে বসে নেই। আমার নিজেরই হচ্ছে যে পরিচিত কয়েকজন পরীক্ষাতে আসে নেই, তো দরকার নাই ভাই আসলে। তো মানে হচ্ছে যে আমার ও হচ্ছে ডেন্টাল এবং হচ্ছে আপনার রাজশাহীতে হয়েছে, আসলে পরীক্ষা বুঝতে পরীক্ষা দেয় নাই, দরকার কি। তো এই যখনই পরীক্ষাটা আর আগামী বছরগুলোতে, এর আগের বছরগুলোতে আপনার কাছাকাছি পরীক্ষা হতো, ঢাকার পরবর্তীতে এই গ্যাপটা ছিল না, তখন আসলে যারা ও ঢাকার রিটার্ন রেজাল্টই দেয় নাই, তো অবশ্যই ও এখানে পরীক্ষা দিবে, কারণ রেজাল্ট এখন হয় নাই। রাজশাহীর মেরিট লিস্ট না দিলে অবশ্যই এখানে পরীক্ষা দিবে। তো ওর গুচ্ছতে হয়েছে এবং হচ্ছে আপনার রাজশাহীতে হয়েছে, তখন তো রাজশাহী চলে গেছে, গুচ্ছতে পড়ে আরো ভর্তি হয় নাই। কিন্তু এবার এই ঘটনাটা নাই। এবার কি যাচ্ছে, এবার হচ্ছে যারা ঢাকাতে চান্স হয়েছে ওরা আগেই প্রিপারেশন নেওয়া বন্ধ করেছে আর পড়ে নেই, এবং পরবর্তী যারা ওইগুলোতে ওয়েটিং ছিল তারা এই জায়গায় এসে ভালো করলো। এই জন্য আসলে ওয়েটিংটা কম যাচ্ছে। আপনারা এটা আমি আগে বলছিলাম তখন অনেকেই আসলে এটা হাসছেন, অনেকেই হা হা, বেশ কয়েকটা হা দিছেন। এখন জানি না যারা হা দিছেন তাদের সাথে এই ঘটনা ঘটছে কিনা আমি জানি না আসলে, না ঘটুক, দোয়া করে না ঘটুক এই ঘটনা। আর এখন একটু আসলে অ্যালার্ট থাকবেন। আর আমি এটা চাচ্ছি যে হচ্ছে আপনার দ্বিতীয় মেরিট লিস্টটা ঈদের পরে দেখি, ঈদের পরে দিলে কিছু সুবিধা আছে, এটা যদি একটা আলোচনা করি কি সুবিধা আছে আসলে ঈদের পরে দিলে। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার মনে করেন যে একটা ছেলে এই মুহূর্তে আপনার হচ্ছে ঢাকা রাজশাহীতে ডাক পড়লো পড়ার জন্য, বা চট্টগ্রামে ডাক পড়লো। এখন এই মুহূর্তে আপনারা যদি আজকে ডাক পড়ে আর আগামীকালকে আপনি যাবেন কিভাবে? ঈদ তো নাই। এখন ও কি করবে? আরে আমি গুচ্ছতে তো হাইজানে ভর্তি হয়েছি, রাজশাহীতে যাওয়া দরকার নেই ভাই, এই রিস্ক নিতে পারবো না, বাড়ির কাছে রাজশাহীতে থাকি, সরি আপনার হাইজানে থাকি, ও গুচ্ছতে থাকবে আর রাজশাহী যাবে না। আর যদি ঈদের পরে হয়, ঈদের পরে হলে কি করবে এরা? এই মানুষগুলো যারা হচ্ছে যে আপনার রাজশাহী চট্টগ্রামে ওয়েটিং লিস্ট দিবে,
এখন দৌড়াবে যে আমি ওইদিকে যাই, যেহেতু সময় আছে, কারণ তখন সে এভেলেবল থাকবে, মানুষটা সুযোগ সুবিধাটা থাকবে, যানবাহন থাকবে, তখন সে হচ্ছে এদিকে দৌড়াবে, তখন আর এই হয়রানি করবে না। তখন ঈদের পরে দেখে সিট গুলা, গুচ্ছের যে সিট গুলো আছে এগুলো বেশ ফাঁকা হবে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনার গুচ্ছের দ্বিতীয় মেরিট রেজাল্ট লিস্টটা আপনার ঈদের পরে দেয়, যে ওয়েটিং বেশি দূর যাবে, মাইগ্রেশন ভালো হবে, এবং ওই যা আপনার হচ্ছে যে ওই রাজশাহী বা চট্টগ্রামে সিটগুলো পূর্ণ হবে, এটা সবচেয়ে ভালো হয়, আপনার হয়রানিটাও কমবে। তাই আমার দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে গুচ্ছের দ্বিতীয় মেরিট লিস্টটা আসলে ঈদের পরে দেওয়াই ভালো। অনেকে আবেগে বলছেন ভাই ঈদের আগে হচ্ছে যে দেখ আমরা হচ্ছে প্রতিটা কনফার্ম করে একটু ভালো করে ঈদ করে একটা বিবাহ সবার আছে, যারা ওয়েডিং খুব কাছাকাছি আছেন, 4-5 বা এরকম কাছাকাছি, তাদের জন্য আসলে এটা ভালো, বাকি সবার জন্য আসলে এটা খারাপ। কিন্তু যারা ওয়েডিং কাছাকাছি তাদের জন্য একটা হয়রানি, যারা আপনি তো চান্স পাবেন, এটা কোনো সন্দেহ নাই, এটা নিয়ে একদম নিশ্চিত থাকেন। তো হচ্ছে যে ঈদের আগে হয়রানিটা হওয়ার কোনো দরকার নেই, আমি আশা করি যে হচ্ছে ঈদের পরে দেখি, তবে যদি একান্ত দিয়ে দেয় তাহলে 10 অথবা 11 তারিখের মধ্যেই দিবে। ঠিক আছে, কথা বাড়াচ্ছি না আজকে, আমরা অবশ্যই আপডেট খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।